আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। হামলা পাল্টা হামলায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। দুই পক্ষের লড়াইয়ে অন্তত 258 জন নিহত হয়েছে। বড় পরিসরে যুদ্ধের সংখ্যাও করছেন কেউ কেউ। উভয় দেশ একে অপরের বিরুদ্ধে বিনা উস্কানিতে হামলা ও ভূখণ্ড লঙ্ঘনের অভিযোগ তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এর মধ্যস্থতায় রয়েছে কাতার ও সৌদি আরব। ঘটনার শুরু গত বৃহস্পতিবার। সেদিন আফগানিস্তানের রাজধানী কাবুল ও সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে ভয়াবহ বিস্ফোরণের পর দুই দেশের সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে। তালেবান সরকার ওই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে। পরদিন রাতে কান্দাহার ও খোস্ত প্রদেশ জুড়ে আফগান বাহিনীর পাল্টা হামলায় পাকিস্তানের 58 সেনা নিহত হয়েছে বলে দাবি করে কাবুল। তবে ইসলামাবাদ স্বীকার করেছে তাদের 23 সেনা নিহত হয়েছে। সেই সঙ্গে পাল্টা হামলায় তালেবানে এবং সংশ্লিষ্ট 200 জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি আফগান বাহিনীর এই হামলাকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে মন্তব্য করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো হামলার জবাব দেওয়া হবে আগের চেয়ে আরো কঠোরভাবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আমাদের সীমান্তে আগুন জ্বালালে সেই আগুন ছড়িয়ে পড়বে হামলাকারীর ভেতরেও। পাকিস্তানের সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেবে না। অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেছেন, আমাদের আকাশ সীমা লঙ্ঘন করা হলে আমরা আরো শক্ত প্রতিক্রিয়া দেখাবো। তার দাবি, পাকিস্তান প্রথমে বিমান হামলা চালায়, তাই এই পাল্টা অভিযান ছিল আত্মরক্ষামূলক। কাবুল জানিয়েছে এই হামলার উদ্দেশ্য ছিল তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেসুদকে হত্যা করা। যদিও তিনি বেঁচে গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে উত্তেজনা বাড়ার এই সময়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সফরে ছিলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারতের পররাষ্ট্র দপ্তর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সংবর্ধনা দিয়েছে, যা পাকিস্তানকে অস্বস্তিতে ফেলেছে। ভারত আফগানিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে চায় কিনা সেই প্রশ্ন উঠেছে। কাবুলের কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই সফরে ভারত ও আফগানিস্তান কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা করেছে। এমনকি 4 বছর পর কাবুলে ভারতের দূতাবাস পুনরায় খোলার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ইব্রাহিম বাহিস বলেছেন, ভারতের এই উষ্ণ আচরণ পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা সীমান্ত সংঘাত বাড়ানোর পেছনে ভূমিকা রাখতে পারে। সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর সৌদি আরব, কাতার ও ইরান উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। সৌদি ও কাতার যৌথভাবে দুই দেশের গোয়েন্দা প্রধানদের অনানুষ্ঠানিক বৈঠকে বসিয়েছে, যাতে সীমান্তে যুদ্ধবিরতির পথ খোঁজা যায়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই মুসলিম রাষ্ট্রের মধ্যে যুদ্ধ কোনোভাবেই ইসলামী ঐক্যের স্বার্থে কাম্য নয়। কূটনৈতিক সমাধানই একমাত্র পথ। চীন, রাশিয়াও এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে। বেজিং বলেছে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে তা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের উপর সরাসরি প্রভাব ফেলবে। পেশোয়ার ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক মাহমুদ জান বাবর বলেছেন, টিটিপির ক্রমবর্ধমান হামলায় পাকিস্তানকে সীমান্তের ভেতরে প্রবেশে বাধ্য করেছে। আফগান তালেবান টিটিপিকে নিয়ন্ত্রণ না করলে এই সংঘাত আবারও বিস্ফোরিত হতে পারে। পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত আসিফ দুরবানি আল জাজিরাকে বলেন, উভয় দেশই অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জরিত, তাই তারা পূর্ণাঙ্গ যুদ্ধ চাইবে না। কিন্তু যতদিন টিটিপি আফগান ভূখণ্ডে সক্রিয় থাকবে, সীমান্তে রক্তপাত বন্ধ হবে না। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বড় এক রাজনৈতিক সংকেত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি জানিয়েছে, তারা যুদ্ধ পরবর্তী সময়ে গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ ছেড়ে দিতে প্রস্তুত। তবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্র হবে না। হামাসের শীর্ষ রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম এনবিসি নিউজকে বলেন, আমরা গাজার প্রশাসন পরিচালনার দায়িত্ব থেকে সরে যেতে প্রস্তুত। একটি বোর্ড, সরকার বা কমিটির হাতে প্রশাসনিক কর্তৃত্ব তুলে দিতে আমাদের কোনো আপত্তি নেই। একই বার্তা দিয়েছেন হামাসের মুখপাত্র লতিফ আর কানোয়া। তিনি আরব নিউজকে জানান, গাজার প্রশাসন পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী কমিটি গঠনের প্রস্তাবে হামাসের কোনো আপত্তি নেই। তবে সংগঠনটি রাজনৈতিক ক্ষমতা ছাড়লেও ফিলিস্তিনি সমাজের অংশ হিসেবেই টিকে থাকতে চায়।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তরের বিষয়ে প্রস্তুতির কথা জানিয়েছে। তবে শর্ত হলো তাদের নিয়োগ দেওয়া 40,000 কর্মচারীকে পুনর্বহাল করতে হবে এবং তাদের বেতন ও চাকরির নিশ্চয়তা দিতে হবে। হামাসের দাবি, এসব কর্মী স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা সহ গাজার গুরুত্বপূর্ণ প্রশাসনিক খাতে কাজ করছেন। তাই নতুন সরকার গঠনের সময় তাদের বাদ দেওয়া যাবে না। হামাসের নিরস্ত্র না হওয়ার অবস্থান শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। 2 বছরের রক্তক্ষয়ী সংঘাত ও ইসরায়েলি আগ্রাসনের পর গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। সেই সুযোগে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি ফিরছেন নিজেদের ধ্বংসস্তূপে পরিণত ঘরে, খুঁজছেন প্রিয়জনদের মৃতদেহ ও জীবনের সামান্য চিহ্ন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফায়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর একদিনে গাজার বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত 135 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিরতির ঠিক আগে ইসরায়েলি বিমান হামলায় 19 জন নিহত হন। গাজার দক্ষিণাঞ্চলে একটি পরিবারের 16 সদস্য নিজেদের বাড়িতে নিহত হন। ইসরায়েলি সেনারা কিছু এলাকা থেকে সরে যাওয়ার পর এবং উপকূলীয় আল রাশিদ সড়ক খুলে দেওয়ায় হাজার হাজার মানুষ গাজা সিটির দিকে ফিরছেন। সাংবাদিক তারেক আবু আজম জানান, শিশু, নারী, বৃদ্ধরা ভ্যান কিংবা গাধার গাড়িতে করে ফিরছেন নিজেদের ভাঙা ঘরে। আরেক সাংবাদিক মুয়াজ খাল্লুদ বলেন, ফিরতি মানুষগুলোর এখন সবচেয়ে বড় সংকট আশ্রয় ও বিশুদ্ধ পানির। হাতে যা আছে তা নিয়েই তারা নতুন করে বাঁচার চেষ্টা করছেন। বেঁচে ফেরা আয়শা শামাক বলেন, সন্তানদের উপর ছাদ ভেঙে পড়েছে, ঘর ধ্বংস হয়ে গিয়েছে, তবু এই যুদ্ধবিরতি এক ফোঁটা আশার আলো। নারী সাংবাদিকদের বাদ দিয়ে সংবাদ সম্মেলন করায় ব্যাপক সমালোচনার মুখে পিছু হটলেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারতে সফররত এই মন্ত্রী এবার নয়াদিল্লিতে নতুন এক সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদেরও আমন্ত্রণ জানান। রোববারের ওই সম্মেলনে নারী সাংবাদিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সেখানে নারীদের অধিকার, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে একাধিক প্রশ্নে মুত্তাকিকে জবাব দিতে হয়। এর আগে শুক্রবার নয়াদিল্লিতে তিনি এক সংবাদ সম্মেলন করেন, যেখানে কোনো নারী সাংবাদিককে ডাকা হয়নি। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারতের রাজনৈতিক ও সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচনার পর আফগান পররাষ্ট্র দপ্তর নতুন করে সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় এবং জানায় এবার তা পুরুষ ও নারী সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে। সংবাদ সম্মেলনে আফগান মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানের উপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্নের মুখে পড়েন মুত্তাকি। তিনি বলেন, নারীদের শিক্ষা ইসলামী শরীয়তে নিষিদ্ধ নয়, তবে আমাদের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আকুন্দজাদার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা স্থগিত রয়েছে। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে মেয়েদের স্কুল, বিশ্ববিদ্যালয়, পার্ক ও কর্মক্ষেত্রে যাওয়া নিষিদ্ধ রয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ নতুন মোড় নিয়েছে। রাশিয়ার ভেতরে হামলায় সহায়তা করছে যুক্তরাষ্ট্র। ধারাবাহিকভাবে মার্কিন গোয়েন্দা সহায়তার পর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া নিয়ে আলোচনা অনেক দূরে গিয়েছে। এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ স্থাপনায় সহজেই আঘাত হানা যাবে। রুশ জ্বালানি অবকাঠামোর উপর ইউক্রেনের সাম্প্রতিক দূরপাল্লার হামলাগুলোতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা রয়েছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, রুশ অর্থনীতিকে দুর্বল করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে আনতে এই হামলা চালানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় কিয়েভ যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরের তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনায় আঘাত হানছে। রুট পরিকল্পনা, সময় ও উচ্চতা নির্ধারণ সহ পুরো অভিযানের বিভিন্ন ধাপে যুক্তরাষ্ট্র কৌশলগত সহায়তা দিচ্ছে বলে দাবি করা হয়েছে। তবে ইউক্রেন ওই টার্গেট ঠিক করে, আর ওয়াশিংটন ওই স্থানের দুর্বলতা সম্পর্কিত তথ্য সরবরাহ করে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তার পাশাপাশি কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টিও এখন বিবেচনায় রয়েছে। পর্যবেক্ষকদের মতে এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। জেলেনস্কি জানিয়েছেন, 2 দিনের মধ্যে এটি তার ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় ফোন আলাপ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই কথোপকথনটি দারুণ ফলপ্রসূ ছিল।
আমরা পরিস্থিতির সব দিক নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি। ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাবকে স্বাগত জানিয়েছে, তবে তা ন্যায্য ও ভারসাম্যপূর্ণ হতে হবে বলে উল্লেখ করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যদি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার জন্য যুক্তিসঙ্গত, ভারসাম্যপূর্ণ ও ন্যায্য কোনো প্রস্তাব আসে, আমরা অবশ্যই তা বিবেচনা করব। তবে তেহরান আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে সরে আসবে না। আরাগচি জানান, তেহরান ও ওয়াশিংটন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা বিনিময় করছে। আলোচনার সম্ভাবনা নির্ভর করছে উভয় পক্ষের আস্থা তৈরির উদ্যোগের উপর, যেমন আংশিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার। যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা পারমাণবিক কর্মসূচি ব্যবহার করে গোপনে অস্ত্র উৎপাদনের সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। তবে ইরান বারবার বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।